দুই দফার ভূমিকম্পে নরসিংদীতে ভয়াবহ পরিস্থিতি, মাটি ফেটে দুভাগ, আতঙ্কে মধ্যরাতে রাস্তায় নেমে পড়ে হাজার হাজার মানুষ, তাঁবু টাঙিয়ে রাত্রি যাপন। শক্তিশালী ভূমিকম্পের শঙ্কায় ঢাকা, যে কোনো সময় নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়, বলছেন বিশেষজ্ঞরা। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার তাগিদ। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় ৩ ভাগে বিভক্ত বাংলাদেশ, সবচেয়ে ঝুঁকিতে ৫ জেলা, রেড জোনে রয়েছে সিলেট। বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ, ভয়াবহ ভূমিকম্পের পর এবার ঘূর্ণিঝড়ের শঙ্কা। উৎসবমুখর ভোট আয়োজনে সেনাবাহিনীর সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার বার্তা, নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস জেনারেল ওয়াকারুজ্জামানের। সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে, আওয়ামী লীগ সমর্থকদের ভোট নিয়ে জটিল সমীকরণ, চলছে চুলচেরা বিশ্লেষণ। দর্শক, নরসিংদীতে আমরা এসেছি। এখানে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে সেখানকার পরিস্থিতি কি সেটা একটু জানানোর চেষ্টা করব। এই যে আমার সামনে যে ভবন দেখতে পাচ্ছেন, এই ভবনটা কিন্তু হেলে পড়েছে আর একটা ভবনের সামনে। এই ভবন হেলে পড়ার কারণে কিন্তু এখানকার যে বাসিন্দারা ছিলেন তারা কিন্তু বের হয়ে চলে গিয়েছেন। এখানে কিন্তু বের হয়ে চলে গিয়েছেন ভূমিকম্পের পরপর। কিন্তু এই ভবনে যতগুলো ফ্যামিলি ছিল কেউ কিন্তু নেই এখন। সবাই কিন্তু আতঙ্কে বাড়িঘর ছেড়ে চলে গিয়েছেন। এখানকার স্থানীয় বাসিন্দারা আছেন, তারাও এক প্রকার আতঙ্কে আছেন, কখন এই বিল্ডিংটা হয়তোবা ভেঙে পড়ে কিনা। এই ভবনটা হেলে পড়ার কারণে কিন্তু এখানকার যত বাসিন্দা ছিল তারা কিন্তু এই মুহূর্তে আর এই ভবনে অবস্থান করছেন না। তারা জীবনের বাঁচানোর তাগিদে, প্রাণ বাঁচানোর তাগিদে কিন্তু তারা পাশে একটা কলেজ ছিল, সেই কলেজের মাঠে কিন্তু তাঁবু টাঙিয়ে তারা বসবাস করেছেন, এই রাত যাপন করেছেন। এখন পর্যন্ত কিন্তু তারা বাসায় ঢোকেনি। আমরা মাত্রই দেখছিলাম যে কিছু জিনিসপত্র হয়তোবা বের করে নিয়ে যাচ্ছে অনেকে যারা এখানে ছিলেন। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। সবকিছু মিলে আমরা আরেকটু জানার চেষ্টা করব যে এখানকার কি পরিস্থিতি দেখেছিলেন, আমরা একটু জানার চেষ্টা করব। বিল্ডিং এর আপনি ভবনের মালিক, কি অবস্থায় আছে এখন? আপনার মধ্যে কি শঙ্কা তৈরি হচ্ছে? আসলে অনেক কষ্ট করে তো একজন মানুষ একটা বাড়ি করে, কি অবস্থা? বিল্ডিংটা নতুন বিল্ডিং করা হয়েছে, 1 বছরের মতো হয়েছে। আমার এই বিল্ডিং, নতুন বিল্ডিং যেটা, আপনারটা তো আর হেলে পড়েনি, এইটা এর উপরে হেলে পড়েছে। আমার বিল্ডিং এর উপর হেলে পড়ার কারণে আমার বিল্ডিং এ ফাটল দেখা দিয়েছে। আপনার বিল্ডিং এ ফাটল দেখা দিয়েছে। এখন আপনার বিল্ডিং এ কি বসবাস করছে যারা আছেন, তারা কি আছেন এখন? আমার বিল্ডিং এ এখনো আছে, সবাই আছে। আমার কালকে টিউনু সভা ছিল, টিউনু সভা এসে এই বিল্ডিং এ বলা হয়েছে যে এই বিল্ডিং এ যারা আছে সবাইকে বের হয়ে যাওয়ার জন্য। আমার বিল্ডিং এর কিছু এখনো বলে পরিত্যক্ত ঘোষণা করে নাই আমারটাকে, কিন্তু এই বিল্ডিংটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখন আপনি কি চাচ্ছেন, কি হইলে মনে হবে যে না আসলে আপনার যারা বাসিন্দা আছেন বা আপনি যে আছেন তারা সেফ থাকবেন? আমার মনে হয় এই বিল্ডিংটা যে কোনো ভাবে সরাই ফেলতে হইব, নয়তো আমার বিল্ডিং থেকে মানুষজন নামাই ফেলার দরকার। দর্শক, আমরা শুনছিলাম যে এখানকার যে ভবন মালিক আছেন তিনি বলছিলেন যে তার যে ভবন আছে সেটার উপরে কিন্তু পাশের একটা ভবন গিয়ে পড়েছে এবং সেখানে কিন্তু ফাটল দেখা দিয়েছে। তিনি বলছেন যদি এই বিল্ডিংটা দ্রুত না সরানো হয়, আবার যদি কম্পন হয়, তাহলে তার ভবনও কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে এবং সেখানকার যারা বাসিন্দা আছেন তারাও কিন্তু এক প্রকার আতঙ্কের মধ্যে রয়েছেন। পরিস্থিতি যখন হয়, অর্থাৎ গত শুক্রবার সকাল 10:39 দিকে যখন ভূমিকম্প হয়, তার পরপরই কিন্তু এই ভবনটা হেলে পড়ে। তারপরে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন, এখানে বাচ্চা ছিল, মুরব্বী ছিল, তারা কিন্তু বের হয়ে চলে আসেন এবং তারা একটা শঙ্কা ছিল যে আসলে তারা বের হতে পারবেন কিনা। আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই ভবনটা কিন্তু ফাটল ধরেছে অলরেডি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই ভবনের এই নিচে কিন্তু অলরেডি ফেটে গেছে, এই পাশটা কিন্তু ফেটে গেছে। আমরা দেখতে পাচ্ছি পাশের একটা ভবন কিন্তু এটা হেলে পড়ার কারণে কিন্তু এই ভবনটা ফেটে গেছে। এটা কিন্তু খুবই, এই মুহূর্ত পর্যন্ত কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যুগান্তরের ক্যামেরায়, দেখবেন যে ফাটার পরিধিটা আসলে ভিতর পর্যন্ত চলে গিয়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে, এখানকার পরিস্থিতি খুবই ঝুঁকিপূর্ণ। আমাদের থাকাটাও কিন্তু এই মুহূর্তে খুবই ঝুঁকিপূর্ণ আমরা মনে করছি, এখানকার বাসিন্দারাও ঝুঁকিপূর্ণ মনে করছেন। তারা কিন্তু বলছেন যে আজকের রাতও হয়তো বা তারা তাঁবু টাঙিয়ে থাকবেন এই কলেজের মাঠে, পাশে যে কলেজ মাঠ আছেন সেখানে কিন্তু তাঁবু টাঙিয়ে থাকবেন। এবং এই ভবনের মালিকও কিন্তু বলছিলেন যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় বা এই ভবনটা যদি দ্রুত সরানো না যায়, তাহলে কিন্তু তার ভবনটাও পরিত্যক্ত ঘোষণা করা লাগতে পারে নিরাপত্তার স্বার্থে। অর্থাৎ এখানে যে বাসিন্দা আছেন তাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই বিষয়টাও কিন্তু চিন্তা করছেন এখানকার সাধারণ মানুষ। দর্শক, আমরা সরাসরি নরসিংদীতে এসে দেখানোর চেষ্টা করছিলাম যে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, কতটা ক্ষয়ক্ষতির পরিস্থিতি তৈরি হয়েছে, এই এলাকাটায় কি পরিমাণ আতঙ্কে রয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। একের পর এক ভূমিকম্পে কাঁপছে দেশের বিভিন্ন অঞ্চল।
মাত্র ৩২ ঘন্টার ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে ৪ বার অনুভূত হয়েছে ভূকম্পন। সবশেষ শুধু শনিবারের ৩টি ভূমিকম্পের মধ্যে একটির উৎপত্তিস্থল নরসিংদীতে ও বাকি দুটির রাজধানীর বাড্ডায়। এসব আফটারশক বড় ভূমিকম্পের লক্ষণ হতে পারে। এমনকি ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হওয়ার মতো অবস্থা এখন ভূগর্ভে বিরাজমান বলছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, বড় ধরনের ভূমিকম্পের শক্তি যেখানে ঘনীভূত হয় তাকে ভূতাত্ত্বিক ভাষায় সাবডাকশন জোন বলা হয়। বাস্তবতা বলে দিচ্ছে ঢাকার অবস্থান এই জোনের কাছাকাছি, আর পৃথিবীর সবচেয়ে বড় ও ভয়ঙ্কর ভূমিকম্পগুলো সাবডাকশন জোন ও এর আশেপাশেই হয়ে থাকে। তবে এ নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে 7 থেকে 8 মাত্রার ভূকম্পন সহনশীল করে ভবন নির্মাণে সবাইকে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতে হবে। ইতিমধ্যে নিয়ম বহির্ভূতভাবে যেসব ভবন নির্মাণ করা হয়েছে সেগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, জনমনে এমন শঙ্কা দূর করতে সরকারের পক্ষ থেকে জনগণকে বেশি করে সচেতন করার পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সাহস যোগাতে ব্যাপক কর্মসূচি নেওয়া দরকার। এই সেক্টরের সুপরিচিত বিশেষজ্ঞদের সমন্বয়ে জাতীয় কমিটি গঠন করা সহ সভা সেমিনারের আয়োজন করতে হবে। বিশেষ করে যেসব ভবন ভূমিকম্পের জন্য বেশি ঝুঁকিপূর্ণ তা দ্রুত চিহ্নিত করার ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ আর্থকোয়াক সোসাইটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ডক্টর মেহেদী আহমেদ আনসারী যুগান্তরকে বলেন, এভাবে ছোট ছোট ভূমিকম্প হওয়া খারাপ লক্ষণ। বড় ভূমিকম্প হওয়ার আগে এগুলো ফোরশক হতে পারে। তবে বড় ভূমিকম্প হবে কিনা তার জন্য আরো 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে। এরকম আরো কয়েকটি ফোরশক হলে তখন বুঝে নিতে হবে সামনে বড় একটি ভূমিকম্প হতে পারে। আর সেরকম অবস্থা সৃষ্টি হলে ঢাকা ও তার আশেপাশে 7 মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে বলে জানান তিনি। ভূমিকম্প বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার যুগান্তরকে বলেন, ঢাকার পূর্ব এবং উত্তর দিকের ভূমিকম্পের প্রধান দুটো উৎস সাবডাকশন জোন, যেটি আসলে ডাউকি ফল্ট। সেখানে যদি ভূমিকম্প হয় তাহলে সবচেয়ে ক্ষতি হবে ঢাকায়। তবে বড় ভূমিকম্প মূল ঢাকায় নাও হতে পারে, কিন্তু একই জোনে কয়েকটি ছোট বড় ভূমিকম্প বড় ক্ষতি করতে পারে বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। গেল শুক্রবার স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের পর শনিবার আবারও হয় ভূকম্পন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে, হতাহত বহু। বিশেষজ্ঞরা বলছেন, বড় ভূমিকম্পের আগে ছোট ছোট কম্পন অনুভূত হয়, আর ঝুঁকিতে রয়েছে দেশের একাধিক জেলা। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে মোট 3টি জোনে ভাগ করা হয়। এর মধ্যে উচ্চ ঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন 1, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন 2 ও জোন 3 এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়। সম্প্রতি আবহাওয়া অধিদপ্তরের এক মানচিত্রে দেশের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করেছে। এই মানচিত্রে সিলেট ও ময়মনসিংহ বিভাগের 9টি জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ির ও রাঙামাটির বেশ কিছু এলাকাকে উচ্চ ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর খুলনা, যশোর, বরিশাল এবং পটুয়াখালীর এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বনিম্ন, যা জোন 3 এর আওতাভুক্ত। 1975 থেকে 2015 সাল পর্যন্ত দেশে অন্তত 5 দফা বেশ জোরালো ভূকম্পন অনুভূত হয়। এর প্রায় সবগুলোর উৎপত্তিস্থল ছিল সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার এলাকা। ফলে ভবিষ্যতে এসব এলাকায় আরও বড় ধরনের কম্পনের আশঙ্কা রয়েছে। এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয় সীমান্ত সংলগ্ন সিলেট, ময়মনসিংহ অঞ্চলকে উচ্চমাত্রার ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের চারপাশে ভূমিকম্পের 5টি উৎপত্তিস্থল চিহ্নিত করা আছে। এর একটিকে বলা হয় প্লেট বাউন্ডারি 1, যেটা মিয়ানমার থেকে নোয়াখালী পর্যন্ত। এছাড়া প্লেট বাউন্ডারি 2 নোয়াখালী থেকে সিলেট এবং প্লেট বাউন্ডারি 3 সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে। অন্যদিকে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় ডাকি ফল্ট এবং মধুপুর ফল্ট রয়েছে। এগুলোই ভূমিকম্পের উৎপত্তিস্থল। জিনাত আরা ঋতু,
যুগান্তর নিউজ। গত দুদিনের পরপর 4 দফা ভূমিকম্পের পর জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এমন অবস্থায় ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কার তথ্য জানা গেছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান। শনিবার ব্রেকিং নিউজ দিয়ে নিজের ফেসবুকে এই সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, 22 নভেম্বর পাওয়া সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস অনুসারে আগামী 25 থেকে 26 নভেম্বর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এই লঘুচাপটি পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও সর্বশেষ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস অনুসারে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে আগামী 1 থেকে 4 ডিসেম্বরের মধ্যে উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের কারণে 30 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় 29 নভেম্বরের পর নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার বিষয়ে জেলেদের সতর্ক করেন আবহাওয়া বিষয়ক এই গবেষক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর মতোই দায়িত্ব পালন করতে পারবে সেনাবাহিনী। সেই লক্ষ্যে সংশোধন করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ। এছাড়া নির্বাচনে সেনাবাহিনীর সহায়তা চেয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সেনাপ্রধান জানান, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। সামনে দেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে। সেই নির্বাচনে সেনাবাহিনী যথাযথভাবে সরকারকে সহযোগিতা করবে। নির্বাচন কমিশনকে সহযোগিতা করা হবে যেন সুন্দর একটি নির্বাচন পাওয়া যায়। মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে সেনাবাহিনী কাজ করে যাবে বলে জানান সেনাপ্রধান। এর আগে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য 64 সেনা সদস্যকে পদক এবং 75 মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের ভোটের মাঠে অনুপস্থিত নতুন সমীকরণ তৈরি করেছে। প্রশ্ন উঠছে, দলটির ভোট ব্যাংক কোন দিকে যাবে? তবে বিএনপি ও জামায়াত ইসলামীর দুই দলই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এই দলটির ভোট টানতে নানা কৌশল অবলম্বন করছে। সূত্রগুলো বলছে, জয়ের ব্যাপারে এক ধরনের নিশ্চয়তা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ভোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে বিএনপি। তাই প্রকাশ্যে দলটির বিরুদ্ধে কঠোর অবস্থান দেখাচ্ছে না তারা। পাশাপাশি নির্বাচনী প্রচারণায় অনেক স্থানে বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগ সমর্থক ও ভোটারদের নিরাপত্তা দেওয়ার আশ্বাসের পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্যদিকে বসে নেই আগামী নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত জামায়াত। এ দলটিও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দেওয়া সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এমনকি আওয়ামী লীগের ভোট টানতে সংখ্যালঘুদের 2-1টি আসন ছেড়ে দেওয়ার চিন্তা করছে জামায়াত। খোঁজ নিয়ে দুটি দলেই নতুন এই নির্বাচনী কৌশলের কথা জানা গেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের ভোট জামায়াত ইসলামকে দেওয়ার কথা নয়। তারা অধিকাংশই ভোট কেন্দ্রে যাবে না। আবার যারা যাবে হয়তো বিএনপির ধানের শীষেই ভোট দেবে বলে মনে করেন তিনি। অবশ্য জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের মনে করেন, বাস্তবে নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট 5%-এর বেশি নয়। মানুষ আওয়ামী লীগের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এরপরও যারা আছে আগামী জাতীয় নির্বাচনে অনেকেই ভোট দিতে যাবে না বলে মনে করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, ভোটাররা ভোট কেন্দ্রে না এসে থাকতে পারেন না। সেই হিসাবে আওয়ামী সমর্থক গোষ্ঠী বা ভোটাররা কেন্দ্রে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে ভোটারদের আকর্ষণ করতে পারেন তাহলে আওয়ামী লীগের ভোট পাবেন। ভোট নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা এখন দুই ভাগে বিভক্ত। একটি অংশ শেখ মুজিবুর রহমানকে নেতা মেনে রাজনীতি করে। এই অংশটি ভোট এবার বিএনপির পক্ষে যাবে বলে মনে করছেন তারা, কারণ মুক্তিযুদ্ধ সহ নানা ইস্যুতে তারা কখনো জামায়াতকে ভোট দেবে না। আরেক অংশ শেখ হাসিনাকে নেতা হিসেবে মেনে রাজনীতি করছে। এই অংশে এলাকার রাজনীতি ও নিরাপত্তার কথা ভেবে বিএনপির ধানের শীষকে বেছে নেওয়ার সম্ভাবনা বেশি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।